সিলেটে তারেক রহমান, হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত। আনুষ্ঠানিক প্রচারণা শুরু কাল থেকে। সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। পরিবেশে উদ্বেগ প্রার্থীদের, কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনের সুন্দর পরিস্থিতি রয়েছে, ইতিবাচক মনোভাব পোষণ করছেন প্রতিদ্বন্দ্বীরা, বলেছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা। আহতদের দেখতে হাসপাতালে জামাত আমির বললেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, আইসিসির বোর্ড সভার সিদ্ধান্ত। কালকের মধ্যে জানাতে হবে বিসিবিকে, নইলে খেলবে স্কটল্যান্ড। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে ঢাকা থেকে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত 8টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে জেলা বিএনপি সভাপতি কায়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েদ সহ নেতারা বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে সড়ক পথে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যান। জিয়ারতের পর সেখান থেকে খাদিম নগরে হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন। হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি। সেখানে কিছু সময় অবস্থানের পর সিলেট শহরে গ্র্যান্ড সিলেটে রাত্রি যাপন করবেন। এর আগে সন্ধ্যে 6:30টার দিকে গুলশানের বাসা থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সিলেট থেকে প্রচারাভিযান শুরু করে একটানা 7টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। গুলশানে বিএনপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র মাহাদি আমিন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর তারেক রহমান মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত বিতর্কমুক্ত থাকে, এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখার আহ্বান জানান মাহাদি আমিন। নির্বাচনী প্রচারণায় যেন প্রত্যেকে, আমরা তো চাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারুক। সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং আমরা বরাবরের মতন বলে আসবো, একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জানালেন, আহতদের উন্নত চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করবেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তারেক রহমান। এছাড়া গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতে তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত গুলশানে অফিস করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। দুপুর 12টার পর কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলতে চলে যান অপেক্ষমান মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে। এ সময় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়া শুনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান।
আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন বিধির সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর নির্বাচনের পরে যদি আল্লাহ রহমত হয় আমরা আমাদের করে চেষ্টা করবো। কি করতে পারবো কতটুকু পারবো জানি না, তবে আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে যতটুকু করা সম্ভব। তারেক রহমানের সাথে কথা বলে আশ্বস্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। জানালেন সরকার থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাননি তারা। আমার ছেলে ঘটনার ওই দিনই 3টা বাজে শহীদ হয়। আমাকে 3টা হাসপাতালে দৌড়াতে হচ্ছে। এখন পর্যন্ত আমি যত টাকা খরচ করেছি এখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সরকারিভাবে আমরা কোনো অনুদান পাই নাই, শারীরিক মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। বিভিন্ন আত্মীয় স্বজনের থেকে দানাফেনা করে, বিভিন্ন সমিতির থেকে দানাফেনা করে ছেলে তো বাসে লেখাপড়া করাইছি। বহু টাকা আমরা ঋণ হয়েছি, 5-7 লাখ টাকা ঋণ হয়েছি। পরে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। দীর্ঘ সময় উনি এ কথাই বলেছেন, দেশ এবং মানুষের কথা, মানুষ কিভাবে ভালো থাকবে এবং দেশ কিভাবে ভালো থাকবে। দায়িত্বশীল সরকার, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার গঠনের জন্য একটা দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। এর পক্ষে বিএনপি আগেও কথা বলেছে, এখনও এর পক্ষে আছে। এ সময় গণমাধ্যম বিরোধী আইন পরিবর্তনের আশ্বাস দেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে নরসিংদীতে এক পথসভায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন জেলাটির নেতাকর্মীরা। তারেক রহমানের সফর উপলক্ষে শহরের বাসাইলে মহাসড়কের পাশে তৈরি করা হচ্ছে পথসভার মঞ্চ। দলের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ সভাস্থলটি পর্যবেক্ষণ করেছেন দলটির নেতাকর্মীরাও। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ইতোমধ্যে দলের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। পথসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানান খায়রুল কবির। আমরা এটাকে কিভাবে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য, তার সমাবেশকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আমাদের সব সাব কমিটি করেছি, উপকমিটি করেছি এবং আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কমিটিকে নির্দেশ দিয়েছি তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সেই অনুষ্ঠানে উপস্থিত। আমরা আশা করবো যে শুধু আমাদের দলের না, আমাদের সব শ্রেণী পেশার মানুষ সেদিন ওনাকে এক নজর দেখার জন্য তিনি আসছেন। তিনি যে ভূমিকা রেখেছেন। প্রতীক বরাদ্দ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে চলে ঢাকা মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন চৌধুরী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ঢাকা 17 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরীর হাত থেকে প্রতীক বুঝে নেন বিএনপির শীর্ষ নেতার প্রতিনিধি যুবদল নেতা মনিরুল ইসলাম। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে আজকে ধানের শীষের প্রতীক গ্রহণ করার জন্য এসেছি। সকাল 9টায় শুরু হওয়া প্রতীক বরাদ্দ কার্যক্রমে প্রথমে ঢাকা 4 আসনের বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ঢাকার আসনগুলোর প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে তার ভাই মাসুর হোসেন ধানের শীষের প্রতীক বুঝে নেন। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। ঢাকা 6 আসনে সে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, সে সমাজ কল্যাণের কাজ করে গিয়েছেন। এলাকার মানুষের সাথে সব সময় আমাদের একটা গভীর সম্পর্ক ছিল এবং দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এলাকার জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছে এবং এলাকার মানুষ পাশে দাঁড়িয়েছে। এলাকার মানুষের কাছে স্বতঃস্ফূর্ত ভালোবাসা সমর্থন পাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটাকে আরো জোরালো করবার জন্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছে। প্রতীক নিতে আসেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে তার প্রতিনিধি শাপলাকুলি প্রতীক নেন। এনসিপি ও জামায়াতের প্রার্থীরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন।
এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। যেভাবে ভূমিকা পালন করা দরকার সেটা আমরা দেখছি না। যেমন অবৈধ অস্ত্র উদ্ধার, পেশি শক্তির যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বিএনপির সমর্থিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি কমরেড সাইফুল হকও রিটার্নিং কর্মকর্তার হাত থেকে প্রতীক নেন। এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি দেশের 12,76,00,000 উপরে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন। আমার ঢাকা 14 আসনে এখনো পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে। আমরা এখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। প্রতীক নিতে আসা প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারে, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ঢাকা 13 ও ঢাকা 15 আসনের প্রার্থী ও তাদের পক্ষে প্রতিনিধিরা নির্বাচন কমিশনের ইটিআই ভবন থেকে প্রতীক নিয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থীদের প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সৈকুল সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সারা দেশে প্রতীক বরাদ্দ দেয়া হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে মনোনীত 111 জন প্রার্থীকে সকাল থেকে 3 রিটার্নিং অফিসার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন। বগুড়া 6 সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিক রহমান জেলার 7টি সংসদীয় আসনের মোট 34 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আর নিজ দলের প্রতীক নিয়ে বগুড়া 2 থেকে নির্বাচন করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজশাহীর 6টি আসনের 29 জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার 11টি আসনের 67 জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান। সবার জন্য সমান সুযোগ রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব মুখর নির্বাচন হবে বলে আশা বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্সের। নরসিংদীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। নরসিংদীর 5টি আসনে মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র 19 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফি। রংপুরের 6টি আসনে 45 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কাছে প্রতীক বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। বরিশালীয় উৎসব মুখর পরিবেশে বরিশাল সংসদীয় 6 আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে বৈধ 11 প্রার্থীকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত। জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 5টি সংসদীয় আসনের 31 প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় প্রার্থীর সমর্থক ও প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা 4টি সংসদীয় আসনে মোট 21 প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের 6টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে 16 প্রার্থীর প্রতীক ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি প্রতীক তুলে দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের 48 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, সিলেটে তারেক রহমানের সফরে সংবাদ সংগ্রহ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেমান, তারেক রহমান এখন কোথায় অবস্থান করছেন, তার কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। সোমা, কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি নফল নামাজ আদায় করেছেন। এই মুহূর্তে তিনি সড়ক পথে অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে তার যে গাড়ি এবং গাড়ি বহর তা নিয়ে তিনি কিন্তু শাহপরানের মাজারে আসবেন। আমরা এই মুহূর্তে শাহপরানের মাজারে আগে থেকে চলে এসেছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নিয়েছে তারেক রহমানের নিরাপত্তার জন্য এবং পুরো পথেই আমরা লক্ষ্য করেছি যে নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে তারেক রহমান এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর মৌলভীবাজার সদরের শেরপুর আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কুট্টাপাড়া খেলার মাঠে, এরপর কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদী পৌর এলাকার সংলগ্ন মাঠে, নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায় রূপগঞ্জের গাউসিয়া মাঠে সবশেষ সমাবেশ বক্তব্য রাখবেন। অর্থাৎ আগামীকালকে 60টি সমাবেশ তিনি করবেন এবং এই 60টি সমাবেশের কিন্তু প্রথম যে সমাবেশ সেটি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু বিএনপি মহাসচিব তারেক রহমানের সঙ্গে এই সফরে এসেছেন এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এসেছেন। একই সঙ্গে তারেক রহমান এই শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে তিনি তার শ্বশুরবাড়ি, সিলেটে তার শ্বশুরবাড়ি, সেখানে যাবেন। ফলে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন। বিমান যোগে তারা সিলেটে এসে পৌঁছেছেন এবং তারপর থেকে যেটি বলছিলাম অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের পর এখন কিছুক্ষণের মধ্যে শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করবেন। তো এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। সোমা। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন করা সম্ভব। নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবার নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে পুলিশ সদস্য 1.5 লাখ, সশস্ত্র বাহিনীর প্রায় 1.25 লাখের বেশি এবং র্যাব, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা সহ অন্যান্য বাহিনী মিলিয়ে প্রায় 6 লাখের বেশি সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে 15 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি 25,000 পুলিশের গায়ে বডি অন ক্যামেরা থাকবে। বুধবার নির্বাচনের নিরাপত্তা নিয়ে অবহিত হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত বিষয়গুলোও সভাস্থল থেকেই সরেজমিন পরীক্ষা করেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রধান উপদেষ্টা একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, আর এটা উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সবকিছুর ক্ষেত্রে আরো ভালোভাবে এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন।
জুলাই আগস্টে পুলিশ স্টেশন থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদের অর্ধেকের বেশি উদ্ধার হয়েছে বলেও জানান প্রেস সচিব। এবার ভোট গণনায় দেরি হতে পারে জানিয়ে এ নিয়ে পূর্বেই জনগণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বানও জানান শফিকুল আলম। মিটিংয়ে বলা হয়েছে যে এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। সেই বিষয়টা আপনারা অবশ্যই আমরা আশা করব যে আপনারা দেশবাসীকে জানাবেন, এই বিষয়কে সবাইকে আগে থেকেই প্রস্তুত রাখা যে না এটা দেরি হতে পারে। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার প্রধান উপদেষ্টার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। বাতিলের সংখ্যা রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 100 থেকে 142% বৃদ্ধির সুপারিশ করেছে বেতন কমিশন। সর্বনিম্ন অর্থাৎ 20তম ধাপে মূল বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ অর্থাৎ প্রথম ধাপে নির্ধারিত 1,60,000 টাকা সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের পে স্কেল কমিশন আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেয়। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সুপারিশ পর্যালোচনা করে সরকার পরে প্রজ্ঞাপন জারি করবে। কমিশন প্রধান জাকির আহমেদ খান জানান, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি প্রত্যাশা করছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইটালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ডেপুটি মিনিস্টার ফর ডিফেন্স ম্যাটিও পেরেগো ডি ক্রিমনেগো। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং দেশটির গণতান্ত্রিক নবায়নের লক্ষ্যে প্রণীত জুলাই সনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। বৈঠকে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা, আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে। জুলাই সনদের প্রশংসা করে ইটালির উপমন্ত্রী বলেন, দলিলটিতে অন্তর্ভুক্ত ব্যাপক সংস্কার প্রস্তাবের প্রতি ইটালির সমর্থন রয়েছে। গত 16 বছরের ফ্যাসিবাদী স্বৈরশাসনের সময় অনুষ্ঠিত ভুয়া নির্বাচনগুলোতে অনেক তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষ এখন অনেক সচেতন। মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। এরপর ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, সবাই জনগণের কাছে নিজেদের অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে। জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে। জানান, জামাতের অঙ্গীকার একেবারে স্পষ্ট। তার দল ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চায়। 300 আসনের প্রার্থীদের অনুরোধ করেন মানুষকে যেন স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দেয়া হয়। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইসি যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে হলে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সবার জন্য সমতল মাঠ নিশ্চিতের আহ্বানও জানান জামাত আমির। আনুষ্ঠানিকভাবে কাল থেকে নির্বাচনের প্রচারণা শুরু করছে জামাত। প্রচারণার প্রথম দিনে ঢাকা 15 আসনে গণসংযোগ এবং জনসভা করবে দলটি। বেলা 2:30টায় শুরু হওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে জানান, 23 ও 24 জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন জামাত আমির। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়া গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনাতে কয়েকটি পথসভায় অংশ নেবেন জামায়াত আমির। উত্তরবঙ্গ সফর শেষে 25 তারিখ ঢাকা 5, 6 এবং 7 আসনে জনসভায় অংশ নেবেন আমিরে জামায়াত। ক্রিকেটের খবর, টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে। বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন ইস্যুতে আইসিসির বোর্ড সভায় আজ এই সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে না খেললে বিকল্প দল নিতে পারবে আইসিসি।
বাংলাদেশকে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠির প্রেক্ষিতে বুধবার বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন ইস্যুতে বোর্ড মিটিংয়ে বসে আইসিসির পরিচালক বৃন্দ। বিশ্ব ক্রিকেটের অ্যাপেক্স বডির এই বৈঠকে বাংলাদেশের বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশকে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসির কর্মকর্তারা বলেন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। সেখানে মুস্তাফিজের নাম উল্লেখ না করে বলা হয়, ভারতের একটি ঘরোয়া আসরে একজন ক্রিকেটারের বিষয়ে বাংলাদেশের না খেলার শক্ত অবস্থান, যার সাথে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। শেষ সময়ে ভেন্যু পরিবর্তনের দাবি ভবিষ্যতে বিশ্বকাপ আয়োজনে একটি দৃষ্টান্ত তৈরি করবে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পক্ষ নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন পিসিবি সভাপতি, কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে হেরে যায় বাংলাদেশ। রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক বিপর্যয় নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, সামাজিক স্থিতিশীলতা, ভূ রাজনৈতিক স্বার্থের উপর এক দীর্ঘমেয়াদী চাপ বলে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকা প্রয়োজন এমন 5টি সুনির্দিষ্ট কৌশলগত সুপারিশও তুলে ধরেছেন তারা। চট্টগ্রাম থেকে শাহেদা পেয়ের তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। বিকালে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ। বৈঠকে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল একটি মানবিক বিপর্যয় নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, সামাজিক স্থিতিশীলতা ও ভূ রাজনৈতিক স্বার্থের উপর এক দীর্ঘমেয়াদী চাপ। আমরা যে লোকগুলোকে শেল্টার দিয়েছি, আমরা যে লোকগুলোকে জেনোসাইড থেকে বাঁচানোর জন্য আমরা যাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি, তাদের রিটার্নটা যেন সেফ হয় এবং অ্যাপ্রোপ্রিয়েটলি হয়। উখিয়া টেকনাফের লোকজন আজকে এই রোহিঙ্গাদের কাছে জিম্মি হয়ে গেছে, তারা মাইনরিটি হয়ে গেছে ওখানে। আমরা প্রতিনিয়ত দেখছি এদেরকে ধরে পাহাড়ে নিয়ে যাচ্ছে, চাঁদা আদায় করতেছে, এই করতেছে, এই করতেছে। ওখানকার লোকজন আসলে এখন অসম্ভব একটা সামাজিক এবং নিরাপত্তার সংকট মধ্যে আছে। আজকে সেই রোহিঙ্গাদের সাথে একটা ক্রাইম নেটওয়ার্ক তৈরি হয়েছে। রোহিঙ্গাদের, আমি এই জায়গাটা শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষ দিচ্ছি না, সাথে সাথে আমি একজন সিটিজেন হিসেবেও এই দোষ আমার ঘাড়ে আছে। আলোচকরা বলেন, বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণ পোষণ এবং স্থানীয় শ্রমবাজারের উপর নেতিবাচক প্রভাবের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ, মাদক ও অস্ত্র পাচার এবং উগ্রবাদের বিস্তার ঘটেছে। রোহিঙ্গাদেরকে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, তাদের আসলে কোন পয়েন্টে দুর্বলতা আর আমাদের কোন পয়েন্টে দুর্বলতা, আমাদের গোপন দুর্বলতাগুলো কি কি সেগুলো ফাইন্ড আউট করে তারপরে সকল কূটনীতিক মানুষগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করে একটি সিদ্ধান্ত আসতে হবে। রোহিঙ্গা নীতিমালা প্রণয়ন সহ সুনির্দিষ্ট কৌশলগত সুপারিশ তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর বুকে শক্তিশালীভাবে অগ্রসর নেওয়ার মতো একটি রাজনৈতিক অঙ্গীকার খুবই জরুরি। আমাদের রাজনৈতিক দলগুলো অতীতের যেই হীনমন্যতা, হিংসা, হানাহানি, দেশ বিদ্বেষ থেকে বেরিয়ে এসে তারা জাতীয় স্বার্থের জায়গাগুলোতে ঐক্যবদ্ধভাবে হাতে হাত ধরে জাতীয় নিরাপত্তা এবং ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করবেন। রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সাথে বোঝাপড়া বাড়ানোকে গুরুত্ব দেন আলোচকরা। আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি অথবা আমাদের ডোনার অর্গানাইজেশনগুলো, ফ্রেন্ডস যারা, তারা কিন্তু সেভাবে ভূমিকা রাখতে পারেনি। এর কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স রয়েছে বা জিও পলিটিক্স, সেটা কারণ বলে আমি মনে করি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তথ্য সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে, তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধন শেষে তিনি কথা বলেন। রিজওয়ানা বলেন, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক চর্চা ব্যাহত ছিল, দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। সরকার, নির্বাচন কমিশন আর রাজনৈতিক দলগুলো এখন প্রস্তুত, কিন্তু কিছু লোক গুজব ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন এই উপদেষ্টা।
ওসমান হাদির পরিবারকে মোট 2 কোটি টাকা দিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে ফ্ল্যাট কেনার জন্য। ফ্ল্যাট কেনার পর যে টাকা বাঁচবে তা অর্থ মন্ত্রণালয়কে ফেরত দেবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা জানান, হাদির পরিবারের জীবিকা নির্বাহের জন্য 1 কোটি টাকা দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার তহবিল থেকে। সেটি তার পরিবারের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার জন্য ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সয়াবিন তেল এবং সার কেনার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতায় 5টি সড়ক নির্মাণের কাজের অনুমোদন দেওয়া হয়। মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা জাভেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ক্যান্সারে আক্রান্ত অভিনেতার আগে একবার স্ট্রোকও হয়েছিল। 60-এর দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। তার চলচ্চিত্রে প্রথম নৃত্য পরিচালনা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা মালান। এরপর উর্দু সিনেমা নায়ে জিন্দিগিতে নায়ক হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি 1964 সালে মুক্তি পায়, তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে 1966 সালে মুক্তি পাওয়া পায়েল সিনেমার মাধ্যমে। প্রায় 200 সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। জাভেদ অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে মালকা বানু, শাহজাদি, নরম গরম, চন্দনদ্বীপের রাজকন্যা সহ আরো অনেক। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ও বনভোজন 2026 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর নীর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শাহেদা আনোয়ার, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ অন্যান্য পরিচালক এবং কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর। এছাড়াও দেশের বিভিন্ন শাখা থেকে আসা সকল শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে 2025 সালের অর্জনের ভিত্তিতে কৃতিত্বপূর্ণ শাখা ব্যবস্থাপকদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া 2026 সালের জন্য কোম্পানির কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে এই অনুষ্ঠানে। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। রাতে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন জামিল। এ সময় তিনি উপস্থিত সবাইকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, দৈনিক সংগ্রামের সম্পাদক আজম মীর, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, আশিস সৈকত, নজরুল ইসলাম মিঠু, হারুন আল রশিদ, কামরান রেজা চৌধুরী, নাফিজা দৌলা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ। শিল্প সংস্কৃতি বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশ সাংস্কৃতিক ফোরাম বিসিএফ এর উদ্যোগে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেমিনারটির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ, জাসাসের সদস্য সচিব জাকের হোসেন রোকন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোহাম্মদ এরশাদ হাসান। সংবাদ শেষ করব। গ্রাউন্ড সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। সিলেটে তারেক রহমান, হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত, আনুষ্ঠানিক প্রচারণা শুরু কাল থেকে। সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। পরিবেশে উদ্বেগ প্রার্থীদের, কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনে সুন্দর পরিস্থিতি রয়েছে, ইতিবাচক মনোভাব পোষণ করছেন প্রতিদ্বন্দ্বীরা, বলেছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে সভা। আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, আইসিসির বোর্ড সভার সিদ্ধান্ত। কালকের মধ্যে জানাতে হবে বিসিবিকে, নইলে খেলবে স্কটল্যান্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।